আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতেই তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা যথারীতি পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় 9 শতকরা বা পার্সেন্টেজ নিয়ে আমরা আলোচনা করব। চলো তাইলে আমরা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে কথা বলবো হচ্ছে পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় 9 শতকরা নিয়ে। তাহলে প্রথমে আমরা শতকরা বিষয়টা একটু জেনে নিই। যে আমার সাথে তোমরাও লিখো। প্রথমে আমরা শতকরা কি সেটা যদি আমরা একটু জানি, তাহলে শতকরা বা পার্সেন্টেজ, তাহলে আমরা শতকরা এটাকে ইংলিশে কি বলবো? পার্সেন্টেজ, PERCENTAG, পার্সেন্টেজ। শতকরা শব্দের অর্থ হলো প্রতি 100-তে কত তার ধারণা। তাহলে কি বুঝলাম? শতকরা শব্দের অর্থ কি বলেছি? প্রতি 100-তে কত তার ধারণায় হচ্ছে শতকরা, অর্থাৎ শতভাগে কত ভাগ, শতভাগে কত ভাগ তাকে বলে শতভাগ বা শতকরা। শতকরা বা এটাকে আমরা শতভাগ বলতে পারি। ঠিক আছে? অন্যভাবে যদি আমরা বলি যে শতকরা একটি অনুপাত বা ভগ্নাংশ এবং যার হর হলো 100। ওকে, আচ্ছা। তাহলে এই যে শতকরা প্রকাশের একটা প্রতীক বা চিহ্ন আছে, অর্থাৎ এটাকে আমরা বলতেছি শতকরা শব্দটিকে সংক্ষেপে এই যে শতকরা প্রতীক বা চিহ্ন, প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আবার যদি আমরা একটু দেখি, শতকরা বা পার্সেন্টেজ, শতকরা শব্দের অর্থ হলো প্রতি 100-তে কত তার ধারণা, অর্থাৎ শতভাগে কত ভাগ তাকে বলি আমরা হচ্ছে শতকরা বা শতভাগ।
তাহলে শতকরা একটি অনুপাত বা ভগ্নাংশ এবং যার হর হলো 100। শতকরা শব্দটিকে সংক্ষেপে এই যে শতকরা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তাহলে এই যে অনুপাত, তার মানে শতকরা শব্দটা আছে মূলত হচ্ছে তুলনা থেকেই, অর্থাৎ দুইজনের মধ্যে কত ভাগের কত, তাহলে এটা শতকরায় কত অর্থাৎ শতভাগে কত হবে, সেখান থেকে শতকরা এই যে শব্দটার উৎপত্তি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা দেখি এই যে শতকরা এর অর্থ হলো 100 ভাগের 1, বা আমরা যদি অন্যভাবে বলি 100 ভাগের 1 এর চিহ্ন সমান আমরা বলতে পারি এই যে পার্সেন্টেজ বা 1%। তাহলে আমরা যদি বলি 5% এর অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে এই যে 100 ভাগের 5 ভাগ। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা এখন পরের ধাপে যাই। পরের ধাপ হচ্ছে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে শতকরা থেকে শতকরাকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ। তাহলে আমরা এখন কি করব, শতকরা থাকবে সেখান থেকে শতকরাকে আমরা ভগ্নাংশ এবং দশমিকে কি করব, প্রকাশ করব। ধরো আমি 1 নম্বরে একটা লিখতেছি হচ্ছে 3%। তাহলে এটাকে আমরা কি করব, এটা শতকরা এখন আছে, শতকরা আছে কীভাবে বুঝবো, এই যে শতকরা চিহ্নটা অবশ্যই আছে, এটাকে আমরা ভগ্নাংশ নিব এবং দশমিকে প্রকাশ করব। তাহলে আমরা কি জানি বলতো, সুতরাং 3% সমান কি জানি 100 ভাগের 3, এটার জন্য প্রতি হর হবে 100। ওকে গেল, এখন আমরা কি পেয়ে গেলাম, ভগ্নাংশ পেয়ে গেলাম। এরপর হচ্ছে আবার 3% সমান আমরা কি পাইছি 100 ভাগের 3। এখন আমরা কি করতে হবে, দশমিক। দশমিক মানে কি, তার দশমিক কখন আসবে, আমি যখন লবকে হর দিয়ে ভাগ করব তখন আমি কি পাবো, দশমিক পাবো। অর্থাৎ যতক্ষণ ভাগ না মিলে ততক্ষণ আমাকে করতে হবে। তাহলে 100 দিয়ে 3কে ভাগ করলে কত হবে, এই যে 1-এর উপরে 0 থাকলে ভাগ করতে সুবিধা, সেটা কি আমরা লবটা যা আছে লিখে ফেলবো। এখন দেখব হরের মধ্যে 1-এর উপরে কয়টা শূন্য আছে, 2টা শূন্য। তাহলে আমরা কি করব, এখন এই যে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক দেবো। তাহলে এখানে 3 1 ঘর, এরপর 2 ঘর জন্য আরেকটা শূন্য দিলাম, এরপর আমরা এখানে একটা দশমিক দিলাম। তাহলে শুধু 0.03 না বলে এটাকে আমরা বলতেছি 0.03। তাহলে এটি হচ্ছে আমার ভগ্নাংশ প্রকাশ, এটা হচ্ছে দশমিকে। এটা কীভাবে হচ্ছে আরেকটু যদি বোঝায়, তোমরা জানো নিশ্চয়ই, ভাগ জানো, যে আমরা যদি এখানে লিখি আমি 100 দিয়ে 3কে কি করব, ভাগ করব। ঠিক আছে, তাহলে ভাগের নিয়মটা আমরা কি জানি, এখানে ভাজকে 3 ঘর, বাহ্যে 1 ঘর। তাহলে বাহ্যের চেয়ে যদি না ভাজকের চেয়ে যদি ভাজ্যে কম হয় তাহলে ভাগ যাবে না। তাহলে কি করতে হবে, মিনিমাম এখানে 3 ঘর, এখানে 3 ঘর হতে হবে। তাহলে ঘর বাড়ানো যায় কীভাবে, যদি আমি এখানে একটা দশমিক দিই তাহলে এখানে একটা কী দেওয়া যাবে, 0 দেওয়া যাবে। ওকে,
এখন 3 ঘর এখন 2 ঘর হলো, তাও যাচ্ছে না। তাহলে আবার যদি আরেকটা শূন্য দিই, তাহলে এখানে কি আরেকটা দশমিক না শূন্য দিব। ওকে, এখন এখানে 100 এখানে 300। এবার আমরা যদি দেখি কয়বার যাবে, 3 বার। এই, আশা করি বোঝা গেছে। আচ্ছা, ঠিক একইভাবে এটা যদি ধরো আমরা আরেকটা দেখতেছি 2 নম্বর, ধরো এটা যদি 25% হতো, তাহলে আমরা কি লিখতাম, 25% সমান 100/25। এই যেটা ভগ্নাংশ হয়ে গেল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে ভগ্নাংশ প্রকাশ করার পর দেখতে হবে এটাকে লঘিষ্ঠকরণ করা যায় কিনা। লঘিষ্ঠকরণ তোমরা নিশ্চয়ই জানো, সেটা কি ছিল, কোনো সংখ্যা দিয়ে যদি তোমার ভাগ যায়, ভাগ করে ফেলতে হবে, অর্থাৎ ছোটো করে ফেলতে হবে। তাহলে আমরা দেখি 25কে হতে দিয়ে ভাগ যায় 5 দিয়ে, 5 5 25, 100কে 5 দিয়ে যায় কত, 5 20 100। এখন আবার দেখি আবার ভাগ যাচ্ছে, 5কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, 20কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 4। তাহলে এখন লঘিষ্ঠকরণ আমরা কি পেলাম, সর্বশেষ আর যাচ্ছে না, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 4। অর্থাৎ আমরা পার্সেন্টেজকে যখন ভগ্নাংশে নিয়ে আসব, তখন যেই কাজটা করতে হবে, যদি লঘিষ্ঠকরণ করা যায় তাহলে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হবে। আবার এখন কি করব, ওই যে শতকরা প্রকাশ করব। তাহলে 25% সমান আমরা কি জানি, 100/25। তাহলে ওই যে 100 থাকলে সুবিধা কি বলছিলাম, লব্ধা আছে লিখবো, যেহেতু দুইটা শূন্য আছে একের পরে, আমরা 2 ঘর পর দশমিক, 1 ঘর 2 ঘর তারপর দশমিক, অর্থাৎ এটা হচ্ছে কত, 0.25। আচ্ছা, এখন আমরা যেটা করব হচ্ছে ভগ্নাংশ ও দশমিককে আমরা কি করব, শতকরা প্রকাশ করব। অর্থাৎ সেটা থাকতে পারে ভগ্নাংশে অথবা দশমিকে। তাহলে আমরা শতকরা কীভাবে প্রকাশ করব, তাহলে আমরা যেটা করব হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে শতকরা আনা। তো শতকরা আনা অর্থ কী ছিল, নিচে অবশ্যই 100 থাকতে, অর্থাৎ সহজে আমরা যেটা করব হচ্ছে শতকরা যখন আনতে বলবে তখন আমরা লব হরকে 100 দিয়ে গুণ করব। এরপরে যেটা করব হচ্ছে, ওই যে নিচের 100-র জন্য আমরা কি জানি, ওই যে শতকরার মানে হচ্ছিল আমাদের কি ছিল, 100/1। তাহলে এই যে 100টা আলাদা করে নিলাম, তাহলে এখানে আর কি থাকে, কত, 1 গুণ 100। তাহলে এটার অর্থ কি, এই যে এটার মানে হচ্ছে পার্সেন্টেজ। এবার এখানে আমরা কাটাকাটি দিই, 5 থেকে 5, 5 20 100, তাহলে কত হয়, 20%। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, যেটাকে আমরা বলতেছি বিকল্প। অর্থাৎ 5/1 সমান, আমার উদ্দেশ্য হচ্ছে নিচেরটাকে কি বানাইতে হবে, 100 বানাইতে। পার্সেন্টেজ আনার জন্য, শতকরা আনার জন্য আমার নিচে 100 লাগবে। নিচে 100 করার জন্য 5-এর সাথে কত গুণ করলে 100 হয়, 20 দিয়ে। তাহলে আমরা সেটা লব গুণ করলাম, তাহলে এখানে কত হলো, 5 20 100/20। এখানে কিন্তু কাটাকাটি দেওয়া যাবে না এই সময়। তাহলে কত হলো, 20 গুণ ওই যে নিচের 100 আলাদা করলাম, অর্থাৎ কত পার্সেন্ট, 20%। দুইটা যে কোনো একটা করা যায়, তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটাই করতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখন একটা দশমিকেরটা দেখি, যে 2 নাম্বারটা আমরা যেটা করে ফেললাম, এখন এটা দেখি 0.54। দশমিকে থাকলে যেটা করতে হবে, প্রথম আমাকে কি করতে হবে, দশমিক তুলে ফেলতে হবে। আমরা জানি দশমিকের জন্য 1, এবং দশমিকের উপর 2 ঘরের জন্য 2টা শূন্য। বাকিটা লিখলাম, শুরুতে শূন্য লিখলো না লিখলো একই কথা। তাহলে হয়েই গেল, যে নিচে 100 আসে মানে কি, আমরা যদি একটু আলাদা করে লিখি, তাহলে কত পার্সেন্ট, 54%। ঠিক আছে। আচ্ছা, যদি এখানে একটা সমস্যা থাকতো তাহলে কীভাবে করতাম,
প্রথম সমস্যায় ভেঙে ফেলতে হবে, তাহলে সমস্ত বাংলা কত হবে? এই যে 5 ভাগের 5 একে 5, 5 আর একে 6, এই যে 5 ভাগের 6 কি ওই যে 100 আনার জন্য যা করতে হয়। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা একটা অঙ্ক দেখি। দেখো, সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে যদি 40% লোক শিক্ষিত হয়, শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? গ্রামের লোক সংখ্যা কত? 1280 জন, এবং শিক্ষিত লোক হচ্ছে কত? 40%। তাহলে সুতরাং শিক্ষিত লোকের সংখ্যা, তাহলে এখানে 40% মানে কি যত থাকবে তার 40%। তাহলে আমরা সরাসরি লিখতে পারি হচ্ছে 1280 জনের 40%, বা আমরা এটাকে জন না লিখে বলতে পারি এত এর 40%। তাহলে 1280 এর, বা আমরা সরাসরি গুণ দিতে পারি, অথবা এই না দিয়ে এটাকে আমরা বলতে পারি হচ্ছে গুণ ওই যে 40% মানে কি 100 ভাগের 40। তখন আমরা ব্র্যাকেটে করে দিব হচ্ছে অংশ, কারণ ভগ্নাংশ যখন হবে তখন অংশ। তাহলে এখন আমরা যদি একটু দেখি, শূন্য এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম, আর একটা শূন্য কাটলাম, আর একটা শূন্য কাটলাম, তাহলে নিচে আর কিছু নেই, উপরে কি আছে? 4 দিয়ে 188 গুণ 4 8 32, হাতভাগি 3, 4 2 8, 8 3 11 এক, হাতভাগি 1, 4 একে 4, 4 একে কত? 5। এত কতজন? 512 জন। এই যে এটি আমার আনসার। এরপর এটাকে আমরা তোমরা যে ওকির নিয়ম করেছিলে সেটাও করা যায়। এতটুকু লেখার পরে এটাকে আমরা বলতে পারি, অর্থাৎ 40% মানে কি 100 জনে শিক্ষিত লোক কত? 40 জন। সুতরাং একজনে 1280 জন। তাহলে একের জন্য 100-র তুলনায় যদি 1 হয় তাহলে কমে যাবে, কম হলে ভাগ, 100 ভাগের 40। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে 40টা আগে আসবে, 100টা পরে আসবে। ভাগের বেলা কেন? সিম্পলভাবে আমি বলি যে সচরাচর এখানে যদি দুইজন ব্যক্তি হয়, ধরো এখানে প্লেস আছে দুইটা, একটা লব একটা হর, দুইজনকে যদি দৌড়াদৌড়ি দিতে বলা হয়, কে আগে আসবে? নিশ্চয়ই আগে আসবে। কেন? এই দূরত্ব কম বলে আগে চলে আসবে, এই জন্য আগে আসলে সে লব, পরে যে আসবে সে পরের জায়গাটা পাবে। ওকে, আচ্ছা, এটাকে আমরা বলতে পারি বিকল্প। এরপরে একজনের তুলনায় যখন 1280 হবে তখন কি গুণ বেশি হবে। ঠিক আছে, ওই যে এখন কাটাকাটি করে এই যে একটা একটা কাটলাম, তাহলে কত? 4 8 32, হাতাবাকি কত ছিল? 3, 4 2 8, 8 3 11, হাতাবাকি 1, 4 একে 4, 4 একে কত? 12। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় এই যে শিক্ষিত না বলে যদি বলা হতো যে অশিক্ষিত, তাহলে আমরা যেটা করতে পারি, শিক্ষিত যখন বের হয়ে গেছে সুতরাং অশিক্ষিত লোক, তাহলে এখানে একটা লাইন বাড়াইতে হবে। সুতরাং অশিক্ষিত লোক, ওই যে মোট জনসংখ্যা থেকে এখান থেকে কি দিতে হবে? এটা বিয়োগ করতে হবে, এতটুকুই।
বিয়োগ করে যেটা পাও সেটাই হচ্ছে কত আনসার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বা শুধু মুনাফা হতে পারে, তখন হবে শুধু প্রফিট। সেটা নিয়ে যদি আমরা বলি, মুনাফা বুঝতে গেলে আমাদের আগে আসল বুঝতে হবে। কি বুঝতে হবে? এই যে সরল মুনাফা বোঝার জন্য আমার যেটা লাগবে হচ্ছে আসল বা মূলধন। তাহলে আসলটা কি? আমরা যখন কোনো ব্যবসা বাণিজ্য করি তখন সেখানে আমরা যে টাকাটা দিই বা বিনিয়োগ করি সেটাকে আমরা বলতে হচ্ছে আসল। অর্থাৎ আমরা যদি লিখি আসল বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। ঠিক আছে, ধরে নিলাম আমি এই কলমটা 50 টাকা দিয়ে কিনলাম, তাহলে আমি কয় টাকা দিলাম এখানে 50 টাকা, তাহলে এটি হচ্ছে আমার আসল। যদি এই কলমটা যদি আমি 55 টাকা দিয়ে বিক্রি করি তাহলে 5 টাকা এখানে বেশি পেলাম, সেটা হচ্ছে আমার কি মুনাফা। তাহলে মুনাফা কি? বিনিয়োগকৃত টাকার অতিরিক্ত টাকা, সেটাকে আমরা বলবো হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা কখন হবে? যখন আমার আসলের থেকে যদি আমি বেশি দামে বিক্রি করতে পারি তখন যে অতিরিক্ত টাকাটা পাবো সেটাই হচ্ছে আমার মুনাফা, আচ্ছা, বা লাভ। এখন আমরা এই যে মুনাফার অঙ্কগুলো, মুনাফা বা আসল বা মুনাফার হার বের করা আমরা চাইলে ওকে নিয়ম দিয়ে করতে পারি, কিন্তু তার থেকে একটা ইন্টারেস্টিং মজার বিষয় আছে, সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বের করা। তাহলে চলো আমরা এখন সূত্রটা শিখি মুনাফার জন্য। এই যে তাহলে আমরা যদি লিখি সূত্রটা বার্ষিক মুনাফা, তাহলে বার্ষিক মুনাফা মানে কি? ওই যে 1 বছরের মুনাফার জন্য আমরা যদি সূত্রটা লিখি কি হবে? আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100, অর্থাৎ এটাকে আমরা এক লাইনেও লিখতে পারি, আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা এই সূত্রে একটা ব্যবহার যদি দেখে নিই, ধরো আমি একটা অঙ্ক লিখতেছি, তোমাদের বই থেকেই লিখি। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 856 টাকা কি করলো? ফেরত দিল। তাহলে কি বের করতে হবে? বার্ষিক মুনাফার হার কত ছিল। ওকে, তাহলে আমরা দেখি বলতেছে সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিল। এই যে ঋণটা নিল, অর্থাৎ ব্যাংক যে তাকে যে টাকাটা দিল সেটি হচ্ছে আমার কি? এই যে আসল। আচ্ছা, তাহলে আমার বের করতে হবে কি? মুনাফার হারটা বের করতে হবে। কিসের হার? মুনাফার হারটা বের করতে হবে। তাহলে এরপর 856 টাকা, এটা কি আমার মুনাফা? না, 800 টাকা নিয়ে সে 856 টাকা দিছে, তাহলে কত বেশি দিছে সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে সমাধানে
পরিমাণ হচ্ছে কত 800 টাকা। তারপরে হচ্ছে পরিশোধ করলো হচ্ছে 856 টাকা। সুতরাং তাহলে কত টাকা বেশি দিল সেটি হচ্ছে আমার কি মুনাফা। মুনাফা কি করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। 856 বিয়োগ 800 টাকা, তাহলে কত টাকা হলো 56 টাকা। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখন ওই যে আমরা মুনাফা পেয়ে গেলাম, তারপরে আর কি পেলাম, আসল পেলাম। বের করতে হবে মুনাফার হার। তো মুনাফার হারের জন্য আমরা এই সূত্র থেকে একটাই সূত্র শিখবো। এখান থেকে আমরা কীভাবে মুনাফার হার বের করতে হয় সেটা যদি আমরা একটু খেয়াল করি, একটু দেখো। আচ্ছা, আমরা বলেছি আমরা সূত্র শিখবো একটা, সেখান থেকে আমরা আরো দুইটা বের করতে পারি। যেমন এখন আমাদের মুনাফার হারের জন্য সূত্র লাগবে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো। বার্ষিক মুনাফার হার সমান যেটা লিখবো, এই যে এখানে দেখো বার্ষিক মুনাফার হারটা এদিকে ছিল, তার পাশে কে আছে আসল। তাহলে এই যে ফাঁসেরটা আমরা কিন্তু গুণ থাকলে ওই যে ভাগ হয়, এই জন্য আমরা আসলটা নিচে লিখবো। আর কি ছিল বার্ষিক মুনাফা এবং 100, সেটা আমরা উপরে লিখব। বার্ষিক মুনাফা গুণ এই যে 100। অথবা তুমি একটু রাফ করে বের করতে পারো বা মুখস্থ করে বলতে পারো। তাহলে আমরা এরপরে আমরা এটাই লিখবো, আমরা জানি বলে। আমি একটু দেখালাম তোমাদের কিভাবে সূত্রটা বের করতে হয়। তাহলে আমরা জানি মূল সূত্র একটা, সেখান থেকে শুধু এটা লিখবো। যেটা বের করতে হয় সেটা পাশে রেখে তার পাশে যেটা থাকে সেটা আমরা নিচে ভাগ দিয়ে লিখবো। তাহলে এখন শুধু মানটা বসাই দেওয়া। তাহলে আসল হচ্ছে কত, এই যে কত ছিল ঋণের পরিমাণ 800। তোমরা কিন্তু নিচে নিচে লিখবা একটার পর একটা। তারপর মুনাফা কত পাওয়া গেছিল, এই যে 56 টাকা গুণ 100। তাহলে কত হলো, 0 2টা কেটে ফেললাম, 8 একে 8, 7 8 56, তাহলে কত হলো 60 টাকা। ওকে, তাহলে এইভাবেই আমরা সূত্র দিয়ে খুব ইজিতে কাজটা করে ফেলতে পারি, যেগুলো নিয়ম করার থেকে সূত্র দিয়ে করলে সময় কম লাগে এবং খুব ইজি, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। দৌকির নিয়ম দিয়ে করে তুমি যদি একটু এলোমেলো করে ফেলো বা ধারা লিখতেই যদি ভুল করো, তাহলে কিন্তু আর তোমার আনসার মিলবে না। এখন আমরা আরেকটু এগিয়ে যাই। দেখো এই অঙ্কটা খেয়াল করো, লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা সে দিল। আসল কত ছিল সেটা বের করতে হবে। এখন আমরা একটু আগে যেটা করেছিলাম সেইখানে আসল ছিল, অর্থাৎ ঋণের পরিমাণটা ছিল এবং যেটা ফেরত দিয়েছিল সেটা ছিল। সেখান থেকে আমরা মুনাফা বের করে সূত্র দিয়ে কিন্তু করছি। কিন্তু এই অঙ্কের মধ্যে আসলটা দেয়া নাই, কত টাকায় ফেরত দিচ্ছে সেটা আছে। এটা কিন্তু মুনাফা না। যদি মুনাফা হতো আমরা সরাসরি সূত্র দিয়ে করতে পারতাম। তবে এই ক্ষেত্রেও একটা সূত্র আছে যেগুলো তোমরা আরো উপরে গেলে জানবা। এখন এটাকে আমরা ঐকিক নিয়ম দিয়ে বের করব। তাহলে এখানে কি আছে, বার্ষিক মুনাফার হচ্ছে কত, তাহলে আমরা যদি লিখি এখানে মুনাফার আর হচ্ছে কত, আচ্ছা শুধু লিখি মুনাফা 6%, অর্থাৎ আসল 100 টাকা হলে মুনাফা আসল, অর্থাৎ আসল যদি 100 টাকা হয়
তাহলে কত টাকা ফেরত দিবে? তাহলে 100 টাকায় কত ফেরত দিবে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি মুনাফা আসল। মুনাফা আসল, এটা একটা হাইফেনের চিহ্ন, এটা কিন্তু বিয়োগ না। তাহলে কি করতে হবে? 100 যোগ 6, অর্থাৎ আমি যদি 100 টাকা নিই আর 6 টাকা বেশি দিতে হবে, তাহলে মোট কত হচ্ছে? 106 টাকা। তাহলে সিম্পল। তাহলে আমার কিন্তু বের করতে হবে আসল, এটা না। কত টাকায় ফেরত দেওয়া হচ্ছে মুনাফা আসল, এটা না। তাহলে ওগির নিয়ম কি জানি? যেটা বের করতে হয় সেটা আমরা শেষে লিখব। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি? 106 টাকা ফেরত দিলে আসল কত টাকা? আসল হয় কত? 100 টাকা। সুতরাং যদি আমি 1 টাকা দিই, তাহলে আসল কমে যাবে। কম হলো যে আগের মতো 106 নিচে, 100 উপরে। তাহলে এখন টোটাল কয় টাকা ফেরত দেওয়া হয়েছিল? 1272 টাকা। তাহলে বেশি হলে কি গুণ হবে। এখন আমরা আমাদের মতো করে, সুবিধা মতো করে গুণ করেও ভাগ করতে পারি, অথবা কাটাকাটিও করতে পারি। তাহলে এটা যদি আমরা কাটি, কয়বার যায় দেখো তো। যদি কাটলে আমরা 12 বার দিতে পারি, অর্থাৎ 12 একে 12, 6 12 72। তাহলে কত টাকা এখানে? 12 একে 12, 0 2টা, কত টাকা? 1200 টাকা। ঠিক আছে। তাহলে আমি সূত্র কখন চিন্তা করব? যখন আমার মুনাফার হার, আসল, অর্থাৎ তিনটার মধ্যে যে কোনো দুইটা যখন স্পষ্ট থাকবে, তখন আমরা সূত্র চিন্তা করব। না হয় আমাদের একটু এভাবে চিন্তা করতে হবে। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো, তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য, এখানে খেয়াল করো সময়টা কয় বছর? 3 বছর। বার্ষিক বলা নয়, বার্ষিক হলে 1 বছর হতো। 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিল। বার্ষিক মুনাফার হারটা দিয়ে দিয়েছে 3 বছর পর কত টাকা মুনাফা দিতে হবে। তাই এখানে আমাকে মুনাফা বের করতে হবে। তাহলে আমরা কি কি আছে যদি লিখি, আমরা সূত্র দিয়ে করতে পারবো এটাকে। এখানে আসল একদিকে কয় টাকা নিয়েছিল? 2000 টাকা। তারপরে আর কি আছে? এই যে বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার কত? আমাদের পার্সেন্ট লেখার দরকার নাই, 6 টাকা। অর্থাৎ 100 টাকায় কয় টাকা ছিল। তাহলে আমরা এখন, তাহলে আসল আছে, মুনাফার হার আছে, আমরা মুনাফাটা বের করি। সুতরাং ওই যে সূত্রটা লিখব, বার্ষিক মুনাফা সমান, ওই যে প্রথম সূত্রটা কি ছিল? আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। এখন লিখো কত? 2000 গুণ 6, নিচে হচ্ছে 100। এখন দুটো শূন্য কাটলাম, তাহলে আর কি আছে? এখানে 20, এখানে 6, 6 দুগুণে 12, 120 টাকা। এটা কি উত্তর? না। কেন না? কারণ এখানে বার্ষিক মানে হচ্ছে 1 বছর। বার্ষিক মানে কত বছর? 1 বছর। তাহলে এখানে আমাকে বলছে কিন্তু 3 বছরের জন্য। কয় বছরের জন্য? 3 বছর। তাহলে এখানে আমাদের জাস্ট কিছুই না, আর দুইটা লাইন বাড়াইতে হবে, এতটুকুই। আমি একটু উপরে লিখতেছি, তোমরা নিচে লিখবা। তাহলে বার্ষিক মুনাফা, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি 1 বছরের মুনাফা
কত পাইলাম 120 টাকা। সুতরাং আমাকে বলছে 3 বছর পর কত টাকা দিতে হবে, বেশি দিতে হবে, গুণ 3। তাহলে কত, 3 বার 36, 360 টাকা। অর্থাৎ তনিমাকে 3 বছর পরে কয় টাকা দিতে হবে, 360 টাকায় ফেরত দিতে হবে। তাহলে সিম্পল জিনিস। আর যদি বার্ষিক হয় তাহলে আমরা সূত্র দিলে শেষ। যদি সময়টা যদি বার্ষিক না হয়, 1 বছর না হয়, যদি 3 বছর, 10 বছর, 5 বছর এইভাবে হয়, তাহলে আমরা যেটুকু করার পর শুধু এই যে আর 2টা লাইন করব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এই যে মুনাফার অঙ্ক করতে পারবো, শতকরা অঙ্কগুলো করতে পারবো। তো তোমরা যদি প্র্যাকটিস করো, এই যে বইয়ের অন্যান্য অনুশীলন অঙ্কগুলো প্রায় সেম নাকি? প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর, তাহলে ঋণ নিয়েছিল কত, 50,000 টাকা, অর্থাৎ এটাই আসল। 8 বছর পর, সময় কিন্তু এখানে 1 বছর না, 8 বছর, মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। পরিশোধ করলে কি বলেছি, সেখানে আসলও থাকবে এবং মুনাফাও থাকবে। তাহলে আমরা মুনাফা কেমনে বের করবো, ওই যে এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। এখন বের করতে হবে কি, আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল, অর্থাৎ মুনাফার হার মানে বার্ষিক মুনাফার হারটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি লিখি এখানে যদি লিখি ঋণের পরিমাণ হচ্ছে কত, 50,000 টাকা। তারপরে যদি লিখি পরিশোধ করা হলো কত, 98,000 টাকা। তাহলে সুতরাং মুনাফা কত, আমরা সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। কত হবে, 48,000 টাকা। তাহলে এটা মুনাফা, এটা কি 1 বছরের জন্য, কয় বছর, 8 বছর। আমরা এখানে লিখতে পারি সুতরাং 8 বছরের মুনাফা। যেহেতু আমাকে ব্যাংকের মুনাফার হার মানে বার্ষিক বের করতে হবে, তাহলে আমরা এখানে 1 বছরের মুনাফা লিখে ফেলি। তাহলে কত হলো, এটাকে 8 দিয়ে ভাগ করি, তাহলে কত, 8 একে 8, 6 48। তাহলে কত টাকা, 6,000 টাকা। এখন ওই যে আমরা সূত্র দিব, সুতরাং কি বের করতে হবে, আসলের উপর ব্যাংকের মুনাফার হার, অর্থাৎ বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার সমান, তাহলে বার্ষিক মুনাফার হার হলে কি বলছিলাম মনে আছে তো, আসল নিচে হবে, তারপরে বার্ষিক মুনাফা গুণ কত, 100। এই যে বার্ষিকের জন্য আমরা 1 বছর বের করে নিয়েছিলাম, এখন জাস্ট মানটা পাঠিয়ে দিলে হয়। তাহলে আসল ছিল কত, মোট টাকা ছিল আমার 50,000 টাকা নেওয়া হয়েছিল। তারপর মুনাফা পাইছি কত, 1 বছরে 6,000 গুণ 100 টাকা। তাহলে শূন্য নিচে কয়টা, 4টা, 1 2 3 4, উপরে 4টা, 1 2 3 4, আর এটাকে 5, 5 একে 5, 5 12 60। তাহলে কত পাচ্ছি, মনে হয় দেখা যাচ্ছে না, একটু উপরে লিখি, কেন লিখেছি, সমান সমান কত, 12 টাকা। তোমরা কিন্তু নিচে নিচে লিখবা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরেকটা অঙ্ক দিয়েই আপাতত এটা শেষ করব। তাহলে এই অঙ্কটা খেয়াল করো, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। তাহলে কমে গেলে অর্থাৎ ক্ষতি হলো, তাহলে পণ্যটি বিক্রয় মূল্যটা কত ছিল সেটা আমরা বের করব।
তাহলে আমরা লিখতে পারি কি, সংক্ষেপে লিখতে পারি, অনেকভাবে করা যায়। 1800 টাকার 20% বের করি কত, তাহলে কি 1800 গুণ না 20% অর্থ কি ছিল 100 ভাগের 20 অংশ। তাহলে 0 একটা দুইটা কাটলাম, তাহলে কত হয় 18 দুগুণ 36, তাহলে কত হচ্ছে 360 টাকা। অর্থাৎ 20% হারে আমি 1800 টাকার মধ্যে আমি কত টাকা কম পাবো, 360 টাকা। কিন্তু এখন বের করতে হবে কি বিক্রি মূল্য কত। তাহলে আমি 1800 টাকায় পণ্যটা কিনেছি, কিন্তু 20% কম দিতে গিয়ে আমার কয় টাকা কম দিতে হচ্ছে, 360 টাকা। তাহলে সুতরাং পণ্যটির বিক্রয় মূল্য, যদি এটা লাভ হতো অর্থাৎ বেশি হতো তখন আমরা যোগ করতাম, যেহেতু কমে গেছে এই জন্য আমরা বিয়োগ করব। 1800 বিয়োগ 360 টাকা, তাহলে কত হবে, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 6 যেতে না পেলে কত, 1 10 10 থেকে 6 গেলে 4, এখানে আছে কত 7 থেকে 3 গেলে 4, তার মানে 1440 টাকা। তাহলে আবার বলতেছি, যখন কমে যাবে তখন আমরা বিয়োগ করব, যদি এটা বাড়ে তখন আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছ, এবং আমি আরও আশা করব তোমরা এগুলো বেশি বেশি চর্চা করবে, সৃজনশীল প্র্যাকটিস করবে। কারণ তোমরা যারা এবার পঞ্চম শ্রেণীতে আসো, হয়তো পরবর্তীতে 6-এ ওঠার জন্য অনেক ভালো মানের স্কুলগুলোতে তোমাদের অনেক সময় কম্পিটিশন অর্থাৎ পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাগুলোর জন্য শতকরা অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যখন আরও উপরের লেভেলে যাবে, 6, 7, 8-এর দিকে যাবে, সেখানে আরও অনেক শতকরা অঙ্ক তোমাদের করতে হবে। তো আশা করছি সবাই বেশি বেশি চর্চা করবা, এবং সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, নিয়ম মেনে চলবা, এবং বেশি বেশি পড়াশোনা করবা, পিতামাতার কথা শুনবা। সবাইকে আজকের মতো এখানেই শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শেষ করছি।